করা হয়েছে। জাতি হিসেবে আমিও লজ্জিত যে আমি একজন সংবাদকর্মী হয়েও এরকম একটি মিথ্যা মামলায় কারাবরণ করতে হয়েছে। আমার দুঃখ নেই, এই জেল নিয়ে আমার কোনো অনুতাপ নেই, কোনো দুঃখ নেই। তারপরে ওই ফ্যাসিবাদের পতন হয়েছে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, এখন এই আশাবাদ আমরা রাখতে পারি এবং গণমাধ্যম তার অধিকার ফিরে পাবে। আমার সহকর্মী বৃন্দ নিরাপদে নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালন করতে পারবে, হত্যার শিকার হবে না, বেডরুমের নিরাপত্তা পাবে, ঘন্টা 3 মাস এরকম যুগ অতিক্রম হবে না আমার সহকর্মী হত্যার বিচারের দাবি জানানোর। সমাবেশের সংগ্রামী সভাপতি, আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি শহীদুল ইসলাম, উপস্থিত আমাদের শ্রদ্ধেয় সিনিয়র নেতৃবৃন্দ, আমি সবার নাম মেনশন করছি না সময় স্বল্পতার কারণে, আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আপনারা জানেন, আজকে যে এই যে আমি মাইকে হাত দিয়ে দাঁড়িয়েছি, এটা 17 বছর পেরিয়ে গেছে। 17 বছর যাবৎ আমরা রাজপথে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো। কারণ আমরা মনে করি রাজপথই হবে সব ফয়সালা। আমাদের যে নেতা আছেন তারেক রহমান, উনি খুবই বিচক্ষণ। আসলে সমস্ত অন্যায়ের প্রতি ফয়সালা রাজপথই হওয়া উচিত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে দাঁড়িয়েছি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, আপনারা জানেন এখানে অনেক ভুক্তভোগী আছেন। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়ে আমাদের এই সাংবাদিক এবং ফেডারেল সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আজকের সমাবেশের সংগ্রামী সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব শহীদুল ইসলাম, উপস্থিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী মহাসচিব জনাব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ, গাজী ভাই, কাদের ভাই, কবি আব্দুল হাই শিকদার সহ সকল নেতৃবৃন্দকে রংপুর সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আমি গভীর শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং সকল সাংবাদিক বন্ধুগণের প্রতি রইল রংপুর সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা। ফ্যাসিবাদের নিগড়ে আটকে ছিল ছাত্র জনতার মিলিত আন্দোলনে এদেশ গত 5ই আগস্ট যখন এই ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, কিন্তু এখনো এই রাষ্ট্র, সমাজ এবং গণমাধ্যমের স্তরে স্তরে ফ্যাসিবাদের যে তবল চিরা রয়েছে, তারা প্রতি বিপ্লবের হুমকি দিচ্ছে। তারা এই বাংলাদেশে যেই মানুষের জাতীয় মুক্তি সংগ্রামে যারা নেতৃত্ব দিয়েছেন, আজকে তাদেরকে বিবৃত করার জন্য, বিকৃত করার জন্য, বিতর্কিত করার জন্য একের পর এক মিথ্যাচার করছে। আমি মনে করি এই গত 5ই আগস্টে বাংলাদেশ ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদের পতন ঘটেছে, এটাই বিজয় নয়, এটা যুদ্ধবিরতি মাত্র। সামনে যে বিজয়, সেই বিজয়ের প্রস্তুতি নেওয়ার জন্য সমাজের, রাষ্ট্রে এবং গণমাধ্যমের স্তরে স্তরে ফ্যাসিবাদের যে সমস্ত তবলচি রয়েছে তাদেরকে উৎখাত করে পেশাদারিত্ব, দেশপ্রেমিক পেশাদারিত্বের মাধ্যমে আমরা এদেশে গণমাধ্যমের যে অর্জিত যে ঐতিহ্য পক্ষ থেকে আপনাদেরকে বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি শ্রদ্ধা জানাচ্ছি এই গত ছাত্র অভ্যুত্থানে বীর শহীদ আবু সাইদ, মীর মুক্ত সহ অসংখ্য শহীদদের প্রতি সমবেদনা জানাচ্ছি, যারা এখনো বিছানায় আহত হয়ে কাতরাচ্ছেন তাদের প্রতি। সংগ্রামী বন্ধুরা, বিপ্লবের এখনো 1 মাস অতিক্রান্ত হয়নি, এখন কিন্তু চারিদিকে নাগিনীর তপ্ত নিঃশ্বাসে বাতাস ভারী হয়ে উঠছে। আনসার বিদ্রোহ, জুডিশিয়াল কু, উত্তর পাড়ায় বিশৃঙ্খলা, ভারতীয় বন্যার পানি এবং বিভিন্ন সেক্টরে এখনো পর্যন্ত প্রতি বিপ্লব ঘটানোর দিবার স্বপ্ন দেখে আসছে। পতনের পর আজকে দেশ একটা সুস্থ অবস্থায় ফিরে এসছে। এই অবস্থায় আমি প্রথমে মনে করি গণমাধ্যমে যারা জ্বালানি করে আমাদেরকে চাকরিচ্যুত করেছেন, বাসস্থান যারা কর্মকর্তা, যারা আমাদের সাংবাদিক ছিলেন, তাদেরকে টার্মিনেট করেছিলেন। আজকে আমাদের প্রধান দাবি হচ্ছে স্বৈরাচারী সরকারের সহযোগী যেসব সংবাদপত্র এবং টেলিভিশন মিডিয়ায় যারা আছেন তাদেরকে সরিয়ে আমাদের যারা আজকে বেকার এবং নির্যাতিত সাংবাদিক এখানে উপস্থিত আছেন সবাইকে যাতে সেখানে প্রোভাইড করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আমরা জানি, আপনারা জানেন, এদেশের মানুষ এই স্বৈরাচারী সরকারের আমলে
কিভাবে নির্যাতিত নিষ্পেষিত হয়েছে। আজকে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই স্বৈরাচারকে হটিয়ে যাতে দেশে একটি অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই জন্য এই সরকার কাজ করে যাচ্ছে। আমরা সবাই জানি আপনার সাগর রনি। দ্বিতীয়ত কথা বলতে চাই সাইবার সিকিউরিটি অ্যাক্ট, আর তৃতীয়ত কথা বলতে চাই আপনার সাংবাদিকদের চরিত্র হনন নিয়ে। বন্ধুরা আমার, আপনারা জানেন আমার ভাই আমার বোন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক তারা সদস্য ছিল, আমাদের সদস্য থাকা অবস্থায় মারা গিয়েছেন। সেই সাগর সরোয়ার এবং মেরুন রুনির হত্যার 12 বছর অতিক্রম করেছে। আপনারা জানেন তৎকালীন 24 ঘন্টার 48 ঘন্টার মধ্যে খুনিকে ধরা হবে। তৎকালীন আইজিপি হাসান মাহমুদ খন্দকার বলেছিলেন যে তদন্তের প্রয়োজনযোগ্য অগ্রগতি হচ্ছে। আপনারা জানেন, আমি তথ্য দিয়ে জানাচ্ছি আপনাদেরকে, সাগর রুনি হত্যার পর বলা হয়েছিল 48 ঘন্টার মধ্যে খুনি ধরা হবে, কিন্তু আপনারা জানেন সাগর রুনি হত্যার 1,05,220 ঘন্টা চলে গিয়েছে, কিন্তু সাগর রুনির হত্যাকারীদের এখনো খুঁজে পাওয়া যায়নি। একের পর এক সংবাদপত্র বন্ধ করে এইসব সাংবাদিকদেরকে বেকার বানানো হয়েছিল। প্রায় 70% সাংবাদিকের বেকার আছেন। বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে সব কিছু এক কেন্দ্রিক করেছিল। এক কেন্দ্রিক করার মধ্য দিয়ে এখানে একটি দালাল বাহিনী তৈরি করেছিল। সেই দালাল শ্রেণী যেখানে গিয়েছিলেন গত 17 বছর তাদের আমল নামাদের টান দিন, তারা কে কি করেছে সেই কথার মধ্যে না গিয়ে আজকে আমরা নিজেদের মধ্যে বিষোদ্গার শুরু করে দিয়েছি। আমি প্রথমে এই কথাগুলো বলে নিচ্ছি এই কারণে, আমি ওইসব বন্ধুদেরকে সতর্ক করে দিতে চাই, প্রত্যেকের আমল নামা প্রত্যেকের কাছে পরিষ্কার। সুতরাং এইসব নিয়ে মিথ্যাচার করে ঘাটাঘাটি করে নিজের কবর রচনা করবেন না। আমি আবারও সতর্ক করে দিতে চাই, যা করেছেন ক্ষমা চেয়ে নিন, অন্যথা এর জন্য অনেক বেশি কাফারা দিতে হবে। ভাইরা আমার, সাইবার সিকিউরিটি অ্যাক্ট আইন করে একের পর এক কালাকানুনের মধ্য দিয়ে এইসব সাংবাদিকদেরকে বেকার করা হয়েছে। আশা করব ফ্যাসিবাদী সরকারের পতনের পর এই সরকারের সামনে এই হত্যার বিচার করার ব্যাপারে কোনো বাধা থাকা উচিত নয়। বাধা নিশ্চয়ই ছিল, তা না হলে কেন 110 বার তদন্ত প্রতিবেদন পেশ করা যাবে না? সেই বাধা অতিক্রম করে আপনারা তাড়াতাড়ি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের বিচারের ব্যবস্থা করেছেন। চৌধুরী রিপোর্টার্স ইউনিটির যার বক্তব্য একটু আগে শুনে বেশ গরম হয়ে গেছিলাম, আমাদের মুরসালিন নোমানি, আমাদের খুরশিদ আলম, মোস্তফা কামাল মজুমদার ভাই, সৈয়দ আবদাল আহমদ এবং আরো যারা আছেন, এবং আমার সামনে আমার কর্মজীবী সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বহুদিন পর একটা জনাকীর্ণ সাংবাদিক সমাবেশ বন্ধন করছি। আমরা কেন করছি সেই কথা তো ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। আমার গলার অবস্থা খুবই কেরাসিন, কেরাসিন বলিলেই হয়, কিন্তু ভয়াবহতা বোঝানোর জন্য বলতে হবে ক্রাসিন, মানে খুবই খারাপ অবস্থা। যাই হোক, আমার বক্তব্যের শুরুতেই আমি সংক্ষেপে সারব। আমার বক্তব্যের শুরুতেই এই যে দীর্ঘ 15 বছর এই ফ্যাসিবাদ বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিভিন্ন সময়ে যারা শহীদ হয়েছেন, বিশেষ করে গত এই অভ্যুত্থান 2024-এ যারা মাতৃভূমিকে শত্রুমুক্ত করার জন্য
দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য, স্বৈর শাসন মুক্ত করার জন্য, দেশের হারিয়ে যাওয়া স্বাধীনতা উদ্ধার করার জন্য যারা প্রাণদান করে গেছেন, আমাদের সেই সন্তানদের, আমাদের সেই ভাইদের, আমাদের সেই ছাত্র জনতার স্মৃতির প্রতি জানাচ্ছি গভীর শ্রদ্ধা। এবং যারা শিকার হয়েছেন গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, মামলা, হামলা, ক্রস ফায়ার এনকাউন্টার, পৈশাচিক বিভীষিকা, তাদের প্রত্যেকের প্রতি আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের প্রতি গভীর সহানুভূতি। জ্ঞানের প্রয়োজনে কথা তো বলতে হবে, না বললে সমাধান হবে কি করে? রাতারাতি তো সবকিছু সমাধান হয় না। কিন্তু আমার যেটা ভালো লেগেছে সেটা হলো আমাদের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের একটি বক্তব্য। তিনি বলেছেন যত দ্রুততার সঙ্গে সম্ভব সাগররণী হত্যাকাণ্ডের বিচার আমরা করব। আমরা আশাবাদী, কারণ এই তরুণ উপদেষ্টাকে আমরা দীর্ঘদিন থেকে চিনি। মেধাবী মানুষ, সাহসী মানুষ, তার নানা মাতৃক অবদানে মাতৃভূমি আজকের এই পর্যায়ে এসেছে। যাই হোক, নাহিদ বলেছেন যে তিনি বিচার করবেনই। 111 বার যে মামলার তদন্ত রিপোর্ট প্রতিবেদনের তারিখ পিছিয়েছে, কেটে গেছে এক যুগ। এরকম মানে বিভীষিকাময়, এরকম ভয়ঙ্কর, এরকম তুচ্ছ, এইরকম নেককারজনক ভূমিকা অতবাকে আমি বলতে পারি যে আমার জীবনে আমি আর দেখি নাই। যাই হোক, তো 15 বছর ধরে প্রতিকারহীন শক্তির অপরাধে বাংলাদেশের বিচারের বাণী নীরবে নিভৃতে কেঁদেছে। ঘরে ঘরে অশ্রু, পুত্রহারা, স্বামীহারা, পিতাহারা মানুষের হাহাকার। সেই অন্ধকার যুগ পেরিয়ে আমরা আজকে মুক্তির সোপানে পৌঁছেছি। তো আমি শুধু যে সাগররণী এই প্রসঙ্গটাই আমি সামনে আনতে চাচ্ছি, শুধুমাত্র সেটাই না, সাগররণী 1 নম্বর একদম প্রধান এজেন্ডা। তারপরে গত 15 বছর ধরে সারা দেশে যে 64 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, তাদের কি অপরাধ ছিল? কেন একটা তদন্ত হয়নি? কেন তারা বিচার পায়নি? তারা কি দেশের নাগরিক না? এই বাংলাদেশের মানুষ না? সেই 64টা পরিবারের কাছে বিচার পৌঁছে দেওয়ার দায়িত্ব কাদের? সেই ব্যাপারে আমাদের ভাবার সময় এসেছে। আমি প্রত্যাশা করব সাগররণীর এই তদন্ত প্রতিবেদন এবং মামলার রায় দৃষ্টান্তমূলক শাস্তির দেওয়ার পাশাপাশি অপরাধী যেই হোক, শেখ হাসিনার থেকে শুরু করে তার যত দালাল, চাপরাশি, আবদালি, প্রত্যেককে যদি এর মধ্যে যুক্ত করতে হয়, সেগুলোকে ধরে বিচারের আওতায় নিয়ে আসেন। আমরা বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড চাই না। আমরা মনে করি যদি অপরাধ কেউ করেও থাকে, তারও বিচার পাওয়ার অধিকার আছে। তো বিচারের মাধ্যমেই এই গণশত্রুদের প্রতিহত করতে হবে। পাশাপাশি এই 64 জন সাংবাদিক, তাদের ব্যাপারেও, তাদের হত্যার বিচার আমরা দাবি করি। পাশাপাশি এই যে 64টা পরিবার, এদের মধ্যে অনেকেই আছে পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি ছিলেন সেই সাংবাদিক ভাইটা। পরিবারগুলো ভরণ পোষণের দায়িত্ব রাষ্ট্র নেবে, এটা আমাদের দাবি। নইলে পরিবারগুলো পানির জলে ভেসে যাবে। হৃদয়হীন এক নিষ্ঠুরতার শিকার হয়েছে এই পরিবারগুলো। সেই নিষ্ঠুরতা মুচিয়ে দিয়ে আমরা কি তাদের মমতার মায়ারা বাঁধনে বাঁধবো না? আমরা কি পরিবারগুলোকে ভেসে যেতে দেব? সেটা কি কর্তব্য হবে? সেটা কি মানবিক বিষয় হবে? কাজেই এই পরিবারগুলোর ভরণ পোষণের দায়িত্ব রাষ্ট্র নেবে, এটা আমাদের প্রত্যাশা। এই ভাগে আরেকটা কথা বলে রাখি, গত কয়েকদিন আগে একটা নিউজ থেকে বুকটা কেঁপে উঠলো, এত কষ্ট লেগেছে। আহা, আমি ওরে চিনতাম না, কিন্তু পর্দায় 2-1 দেখেছি। রাহনুমা সারা, জিটিভির নিউজ রুম এডিটর। কেন তাকে হত্যা করা হয়েছে? তিনি কি আত্মহত্যা করেছেন না হত্যা করেছেন, কোন বিষয়ে পুলিশ বা তার পরিবারকে স্পষ্ট করে কিছু বলছে না। আমরা আমাদের এই দুঃখী বোনটির লাশ হাতির ঝিলের পানিতে, কি অপরাধ ছিল রাহনুমার? তার কি তদন্ত পাওয়ার অধিকার নাই? তার কি বিচার পাওয়ার অধিকার নাই? হত্যাকারী যেই হোক, তাকে আইনের আওতায় আনার দ্রুত দাবি জানাচ্ছি। পাশাপাশি
একটা গবেষণায় নিবর্তনমূলক আইনের প্রসঙ্গে সবাই বলেছেন, আমি শুধু বলবো যে একটা গবেষণায় 2023 সাল পর্যন্ত দেখা গেছে যত মামলা হয়েছে নিবর্তনমূলক আইনে, সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা হাবিজাবি যে সমস্ত মামলাগুলো, যে সমস্ত ধারাগুলো, আইনগুলো জারি করা হয়েছে শুধুমাত্র গণমাধ্যমকে নিষ্পেষণ করার জন্য, গণমাধ্যমের কণ্ঠ রোধ করার জন্য, এই যত মামলা হয়েছে তার মধ্যে প্রায় 30% মামলাই হয়েছে শুধুমাত্র সাংবাদিকদের বিরুদ্ধে। একবার ভাবতে পারেন, সাংবাদিকরা কি চোর? সাংবাদিকরা কি ডাকাত? তারা তো প্রকাশ্য দীপালোকে সত্য উচ্চারণ করে, তারা সাহসের সাথে দুর্যোগে দুর্বিপাকে জনগণের পাশে দাঁড়ায়, জীবনের ঝুঁকি নিয়ে ক্যামেরার সাথে কাজ করেন, তাদের জীবন তো মারাত্মক ঝুঁকিপূর্ণ। এরকম অবস্থাতে 30% সাংবাদিককে এই মামলায় এই আইনে মামলা দেওয়া হয়েছে। আমরা প্রত্যাশা করব অবিলম্বে এই মামলাগুলো প্রত্যাহার করে নিতে হবে, সবকটা মামলা। কোনো অজুহাত চাই না। ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক যদি না হন তাহলে মামলাগুলো প্রত্যাহার করতে হবে। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রবর্তনের পূর্ব শর্তই হলো সকল নিবর্তনমূলক আইনের অবসান ঘটানো। যাই হোক বন্ধুরা আমার, বন্ধ গণমাধ্যমগুলো খুলে দিতে হবে। আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে কি অমানসিক ভাবে কোর্টের মধ্যে মাথা ফাটিয়ে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল। তিনি আদালতে গিয়েছিলেন, সেই আমার দেশ চ্যানেল 1, ইসলামিক টেলিভিশন সহ প্রায় 2000 গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছিল। যা ইচ্ছা তাই করেছে ওরা। দেশে কোনো আইন ছিল না, ছিল হাসিনার শাসন ছিল না। সেই বন্ধ গণমাধ্যম গুলো সবটাকে খুলে দিতে হবে। এবার একটি নিজেদের প্রসঙ্গ। একটা প্রবাদ আছে যে কাক কাকের মাংস খায় না, কিন্তু আশ্চর্যের ব্যাপার একমাত্র কমিউনিটি পৃথিবীতে বোধহয় আমরাই যারা নিজেরা নিজেদের মাংস খাই। এইরকম নজির পৃথিবীর ইতিহাসে আর কোথাও নাই। এবং ঘৃণা উদ্রেক করি, পরস্পরের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করা, পরস্পরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, হেয় করা, অপমান করা, এটা যেন ওদের স্যাডিস্ট মানসিকতার প্রকাশ। আমি বলবো যে গান্ধীর একটা ডায়লগ আছে যে ঘৃণা কারো কেউ যেন তার হৃদয়ে পোষণ না করে, কারণ ঘৃণা আসলে ঘৃণাকে উৎপাদন করে। ঘৃণা হলো অ্যাসিড। এইটা যখন কোন মানুষ তার হৃদয়ে ধারণ করে, সে অন্যের কি ক্ষতি করলো তার চেয়ে বড় হলো তার হৃদয়টা বিনষ্ট হয়ে গেল। কারণ অ্যাসিড তার হৃদয়টা পুড়িয়ে দেয়। তার সমস্ত মানবিক গুণাবলী, যারা পরস্পরের বিরুদ্ধে বন্দুক তাক করে ঘুরে বেড়াচ্ছেন, তাদেরকে বলি যে ভাই, আপনি যখন কারো দিকে তীর তাক করছেন, গুলি তাক করছেন, মাথায় রাখবেন আপনার দিকেও আরেকজন বন্দুক তাক করে বসে আছে। কাজেই এইসব ভালো সুলভ কাণ্ড কারখানা বন্ধ করেন। নিজেদের বিরুদ্ধে গীবত প্রচার করে নিজেদেরকে কর্দমাক্ত করা, বিষাক্ত করা, হাস্যকর করা, সমাজের কাছে খেলো করে দেওয়া, এগুলো ঠিক না। প্রেস ক্লাবের সদস্য আমরা এবার অনেক ভাইকে সদস্য পদ দিয়েছি, প্রায় মোটামুটি 300-র কাছাকাছি হয়ে গেছে। আগের যে 40-42 জন, 300-র কাছাকাছি। আমি আমার সাংবাদিক বন্ধুদের আশ্বস্ত করতে চাই যে দখলদাররা এই প্রেস ক্লাবে 600 সাংবাদিক, যাদের মধ্যে 200 কোন সাংবাদিকই না, এই সেলুনের মালিক, লন্ডের মালিক, জুতা পালিশ করা, এই সমস্ত বাড়ির দারোয়ান, এদেরকে মেম্বার বানানো হয়েছিল। এত অন্যায় তারা করেছে। এই সমস্ত গুলোকে আমরা অবশ্যই, আমি আবারও বলি, আওয়ামী লীগ কেউ করতেই পারে, কেউ বিএনপি করতেই পারে, কেউ জামাত করতে পারে, জাতীয় পার্টি করতে পারে, ব্যক্তিগত বিশ্বাসের ব্যাপার। এইখানে আমাদের হাত নাই, আমরা কিছু বলতে চাই না। কিন্তু কর্মজীবী সাংবাদিককে বাদ দিয়ে যারা অসাংবাদিকদেরকে প্রেস ক্লাবের মেম্বার বানিয়েছে, তাদেরকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনবো আমরা। এবং কর্মজীবী সাংবাদিক, তিনি প্রিন্ট মিডিয়ার হন এবং ইলেকট্রনিক মিডিয়ার হন, যেখানেই হন না কেন, তার অধিকার আছে প্রেস ক্লাবের সদস্য হওয়ার। আমরা গ্যারান্টি দিচ্ছি, যদি আমরা থাকি, ইনশাআল্লাহ প্রত্যেকটি সাংবাদিক, কর্মজীবী সাংবাদিক, যাদের মোটামুটি সংবাদপত্র জগতে অভিজ্ঞতা আছে, তাদেরকে এই ক্লাবের মেম্বার আমরা বানাবোই। তবে মাথায় রাখতে হবে, একসঙ্গে হড়বড় করে খাওয়াও যাবে না, পেটে গিয়ে পদজম হবে, গ্যাস তৈরি করবে। এটা প্রসেস মোতাবেক খেতে হয়। আমরা অবশ্যই প্রসেস মোতাবেক
আমাদের সাংবাদিক বন্ধুদেরকে অবশ্যই জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ দেব দেব দেব, কেউ যেন বঞ্চিত মনে না করেন। যাই হোক ভাই, অনেক কথা বললাম, ভালো থাকবেন। আর একটা কথা বলি যে রবির আলো পৌঁছে গেছে দেশ হতে দেশ দেশান্তরে, আমাদের জাতীয় কবির কবিতা, যে রবির আলো পৌঁছে গেছে দেশ হতে দেশ দেশান্তরে, সে কর শুধু প্রশ্ননামা গরিব দুঃখীর ছোট্ট ঘরে। সব জায়গায় সংস্কারের হাত দিয়েছে গভর্নমেন্ট, কিন্তু সংবাদপত্র গণমাধ্যমের জগৎ তাদের হাত পড়ে নাই। গণমাধ্যম জগৎকে সংস্কার করুক। বড় ক্রাইসিস যেটা, 53 বছর হয়ে গেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আজ পর্যন্ত কোন গণমাধ্যম নীতিমালা প্রণয়ন করা হয় না। গণমাধ্যম নীতিমালা ছাড়াই একটা দেশ গণমাধ্যম চলতেছে, এটা হতে পারে কোন সভ্য দেশে? একটা নীতিমালা তো থাকতে হবে যে কি প্রক্রিয়ায়, কি বেসিসে, কোন ভাষায় কিভাবে তারা তাদের উপস্থাপন করবে, এইটা সুস্পষ্ট নীতিমালা দরকার। একই সঙ্গে বাংলাদেশের আরেকটা আজীব ঘটনা আছে যে 53 বছর স্বাধীন বাংলাদেশের কোন শিক্ষানীতি নাই। একটা দেশ চলছে শিক্ষানীতি ছাড়া, কি আশ্চর্য একটা ব্যাপার। এলোমেলো বিশৃঙ্খল শিক্ষা ব্যবস্থা। অবশ্যই একটা জাতীয় নীতিমালার আওতায় এনে শিক্ষাকে সুশৃঙ্খল করতে হবে। একই ঘটনার সাংস্কৃতিক ক্ষেত্র, ভারতীয় দাবেদারদের বিরাট অংশ সবচেয়ে বেশি যেখানে জগৎ দখল করেছে গণমাধ্যমের পরেই, সেইটা হলো সাংস্কৃতিক জগৎ। এই 53 বছরের বাংলাদেশেও সাংস্কৃতিক নীতিমালা তৈরি হয়নি। এই দুঃখ কাকে রাখবেন? একটা দেশ চলছে উইদাউট একটা পলিসি, আইন নাই, কানুন নেই, আন্দাজে মান্দাজে যেভাবে চেয়েছে সেইভাবে, যার যার শাসকদের খুশির জন্য। কিন্তু যদি নীতিমালা তৈরি করা হয়, তাহলে কোন ফ্যাসিস্ট, কোন স্বৈরাচার আপনার দিকে চোখ তুলে কথা বলতে পারবে না, আপনার দিকে আঙ্গুল দেখাতে পারবে না। এই জন্য নীতিমালাগুলো খুব দরকার। আমরা প্রত্যাশা করব এই সরকার সব দিকে নজর দিয়েছে, গণমাধ্যমের দিকে নজর দেন। গণমাধ্যমের সংস্কার দরকার, কলমের স্বাধীনতা দরকার, ক্যামেরার স্বাধীনতা দরকার, সমস্ত স্বাধীনতাকে নিশ্চিত করার জন্য নীতিমালা দরকার। এই নীতিমালাগুলো প্রণয়ন করে এবং বিভিন্ন প্রতিষ্ঠান, তথ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট, সংস্কৃতি মন্ত্রণালয় সংশ্লিষ্ট, যেখানে যে সমস্ত দপ্তরগুলো আছে সেগুলোকে অভিজ্ঞ, বিজ্ঞ, প্রবীণ, যারা যোগ্য, সেই সময় আমরা বলি না যে বিএনপির লোককে দিতে, আমরা বলি না জামাতের লোককে দিতে হবে, আমরা বলি না অমুককে দিতে হবে, আমরা বলি যিনি যোগ্য তিনি যেই হন, তার চেহারা কালো কি সাদা এটা ইম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল হলো তার যোগ্যতা। সেই যোগ্যতা অনুযায়ী নির্বাচন করতে হবে, সংযুক্ত করতে হবে। যদি সেটা করা যায় তাহলে যে কল্যাণকর বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, যে মঙ্গলের বাংলাদেশের দিকে আমরা যাত্রা শুরু করেছি, যে আনন্দের বাংলাদেশের দিকে আমরা যাত্রা শুরু করেছি, আমাদের সন্তানরা যে চমৎকার শিক্ষা আমাদের দিয়ে গেছে, সেই শিক্ষা অর্জন সার্থক হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি চমৎকার অসাধারণ গাইডলাইন দিয়ে বক্তব্য প্রদানের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের আয়োজনে উপস্থিত হওয়ার জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ প্রতিনিধি সাবেক ইউনিট চিফ জনাব জিয়াউর রহমান মধু উপস্থিত হয়েছেন। সাব এডিটর্স কাউন্সিলের সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়, সাবেক যুগ্ম সম্পাদক লাবিন রহমান এই পর্যায়ে বক্তব্য রাখবেন। সাংবাদিকের দাবি আদায়ে রাজপথের অন্যতম তুর্যবাদক ঢাকা সংবাদ ইউনিয়নের সুযোগ্য সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, আজকের প্রধান অতিথি আমাদের সাংবাদিকদের অভিসম্পাদিত নেতা বাংলাদেশ ফেডারেল সংবাদ ইউনিয়নের সুযোগ্য সভাপতি, আন্দোলন সংগ্রামের নেতা মজলুম সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী। আমাদের মাঝে উপস্থিত আছেন আরেক সাংবাদিক নেতা যিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে জীবন বাজি রেখে রাজপথে যুদ্ধ করে গেছেন, দেশের অন্যতম নজরুল গবেষক, দেশের অন্যতম প্রধান কবি, সাংবাদিক, ঢাকা সংবাদ ইউনিয়নের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা কবি আব্দুল্লাহ সিকদার। উপস্থিত আছেন দ্য নিউ নেশনের সাবেক এডিটর, দেশের অন্যতম শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী জনাব মোস্তফা কামাল মজুমদার। উপস্থিত আছেন লড়াই সংগ্রামের এক নেতা
এই যে আজকে একটা গণতান্ত্রিক আমাদের বন্ধু, আমাদের সহকর্মী সাংবাদিক দম্পতি সাগর রুনিকে খুন করা হয়েছে, 12 বছর পেরিয়ে গেছে। দুর্ভাগ্যজনক হলো এখনো পর্যন্তই আমরা বিচার পাইনি। অবাক হবেন, 112-এরও বেশি তদন্ত প্রতিবেদন পেছানো হয়েছে। কোন সভ্য রাষ্ট্রে, কোন মানবিক রাষ্ট্রে, যে দেশে আইনের ন্যূনতম শাসন আছে, সেখানে এটা কল্পনাও করা যায় না। আমরা আজকের এই সমাবেশ থেকে এখন ফেসিবাদ মুক্ত হয়েছে, বাংলার আকাশে গণতন্ত্রের বাতাস বইছে। আমরা যে সরকার আছেন, এই সরকারকে এই সমাবেশ থেকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, অবিলম্বে সাগর রুনি হত্যার বিচার করতে হবে। ফেসিবাদের অন্যতম শিকারকৃত সাগর রুনি, যার রক্তের কাজেই সাগর রুনি হত্যার বিচার করতে হবে। আমাদের কালা কানুনগুলো করেছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এর আগে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছিল। শত শত লোকে নির্যাতন হত্যা করা হয়েছে জেলখানার ভিতরে নিয়ে। নিয়ম নিষ্ঠুর আইন, এমন ডাকুনিয়ান ল কোন সভ্য সমাজে চিন্তা করা যায় না। দুনিয়ার ইতিহাসে এমন কৃষ্ণ আইন দ্বিতীয় দিনে। আমরা অবিলম্বে সাইবার সিকিউরিটি অ্যাক্ট সকল কারাকানুন বাতিলের দাবি জানাচ্ছি। একই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের সবাইকে অবিলম্বে মামলা থেকে মুক্তি দিতে হবে। যেসব কুলাঙ্গাররা এই অন্যায়ভাবে মামলা করেছে, সঠিক মামলা করলে আমার আপত্তি নেই। যারা যেসব কুলাঙ্গাররা মিথ্যা মামলা করে সাংবাদিকতার কণ্ঠকে, সাংবাদিকদের কণ্ঠে স্তব্ধ করে দিয়েছে, সাংবাদিকতার প্রতি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কারণ এরা ফেসিবাদের দূষণ। বন্ধুরা আমার, সাংবাদিক রাজ কাজ করতে যে পারে না, প্রভাবশালী রাজনীতিকরা যেটা সব দল করে বেশ কম, তাদের উপর হামলা চালায়। আমরা সাংবাদিক সুরক্ষা আইন যেমন চাই, তেমনি রাজনৈতিক দলগুলোরও মন মানসিকতার পরিবর্তন চাই। আজকে থেকে যেন কোন দলের অনুষ্ঠানে আমার কোন সাংবাদিক বন্ধুকে যেন লাঞ্ছিত হতে না হয়, আহত হতে না হয়, সেই ব্যবস্থা অবশ্যই করবেন। বন্ধুরা আমার, সাংবাদিকদের কতগুলো জায়গা আছে, সেসব জায়গাগুলোতে সাংবাদিকরা নিয়ত করে পিআইপি এরকম আমরা দেখছি, সেখানে আমাদের যোগ্য সাংবাদিকদেরকে বসানো হচ্ছে না, সেখানে কারো কারো পকেট থেকে লোক বসানো হচ্ছে। আজকের এই সমাবেশ থেকে আমি তথ্য উপদেষ্টা সহ আমি এই সরকারকে বলবো, সাংবাদিকদের জায়গাগুলো সাংবাদিকদের জন্য ছেড়ে দিন, অন্য কাউকে বসে এই সাংবাদিকরা বসে। সবশেষ একটা কৈফিয়ত, বন্ধুরা আমার, 1993 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক হিসেবে সাংবাদিকতায় প্রবেশ করেছি। সে থেকে এ পর্যন্ত রাস্তায় আছি আপনাদের সাথে। ঢাকা বিশ্বের সাংবাদিক হিসেবে যুগ্ম সম্পাদক ছিলাম ছাত্র অবস্থায়। জাতীয় প্রেস ক্লাবে বারবার নির্বাচিত ছিলাম। দখলদার কমিটি যেবার, সেবারও 600 মেম্বার দেওয়ার পরও অল্প কয়েক ভোটে আমাকে হারিয়েছিল, আবার আমাদেরকে বিদ্রোহী ক্যান্ডিডেট ছিল। ঢাকা সাংবাদিকদের 2 বার আপনাদের ভোটে নির্বাচিত সভাপতি, বিপুল ভোটে আপনারা আমাকে নির্বাচিত করেছেন, সাহস বাড়িয়ে দিয়েছেন। বিহুজো যখন নির্বাচন করছে, এবার বিপুল ভোটে আপনারা নির্বাচিত করেছেন। আপনাদের বন্ধু, আপনাদের ভাই, আপনাদের কারো না কারো সন্তান আমি। বন্ধুরা আমার, দুর্ভাগ্য সত্য আপনারা জানেন, এই সরকার প্রতিটা দিন রাস্তায় যারা শ্রম দিয়েছে তাদেরই একজন শহীদ কাদের গনি চৌধুরী। 4 তারিখে শত শত গুলির মাঝে রুল আমির গাজী দাঁড়ানো ছিল, সহায়তা করছিল, আমি সঞ্চালনা করছিলাম। এই যে আব্দুল শিকদার সেখানে দাঁড়ানো, এই শহীদুল আলম ইসলাম সেখানে দাঁড়ানো, খুরশিদ আলম দাঁড়ানো, নোমানি দাঁড়ানো, আমরা সেদিন শত শত গুলি সাউনি ক্যাডের সামনে বুক পেতে দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে বলেছি, ছাত্রতা বন্ধ করো, না হয় আমাদেরকে তোমরা হত্যা করো। আমরা আজকে সেই বীর যোদ্ধাদেরকে, বীরদেরকে আপনারা আজকে কলুষিত করতে চান। কষ্ট হয়, আপনাদের হাতে বড় হয়েছে, আপনাদের বন্ধু, আপনাদের সহকর্মী। আমরা প্রতিটা সময় সাংবাদিকতার কাজ করেছি, মুক্ত সাংবাদিকতার কাজ করেছি, দলদাসের মতো কাজ করিনি। দলের সমর্থক আছি, দলের সাথে কিন্তু দলদাসের মতো কোনোদিন কাজ করি।
আমি আপনাদের কাছে বিচার চাই। একটা পত্রিকা আমার নামে লিখেছে, বড় করে লিখেছে ফার্স্ট পেজে, আপনারা বরং যারা আছেন বাংলাদেশের প্রেস ক্লাব, আমার বাসার কর্মস্থল ছাড়া আমি তৃতীয় করে চা খাইতে পারছি না, বন্ধু বান্ধব বসে যাই না। আপনারা যদি একজন লোক বলতে পারেন যে কাদের কাছে অপরাধ করেছে, একজন লোক কোনো প্রতিষ্ঠান যদি অভিযোগ করে আপনারা যদি পান, আপনাদের বিবেকের কাছে আমি বসে আপনারা তদন্ত করে দেখেন, নাকে খত দিয়ে প্রেস ক্লাবে চলে যাবো, বাংলাদেশে থাকবো না, বাংলাদেশ ছড়ে চলে যাবো। নবুরামিরও তো একটা সীমা থাকে। আপনি যখন লেখছেন, আমার স্ত্রী যখন পড়ে, আমার সন্তান যখন পড়ে, আমেরিকাতে আমার বোন কাঁদতে থাকে যে তুই কি করেছিস, সোসাইটির মুখ দেখাতে পারি না আত্মীয় স্বজনের কাছে। এটাই কি সাংবাদিকতা? এটাই কি সাংবাদিকতা? এটা কোন সাংবাদিকতা? এটা কোন সাংবাদিকতা? যারা করে তাদের সম্পর্কে লিখুন না। আমি এই বিচারের এবার আপনাদের কাছে দিয়ে দিলাম। আমি এতটুকু বলি, আল্লাহর কাছে যে অভিযোগ এনেছে সে অভিযোগের, অথবা যারা এই অভিযোগকে বাঁচিয়েছে, পরিবার আত্মীয় স্বজনের কাছে আমাকে ছোট করেছে, আল্লাহ দশের কথা বলবার তুমি তাদের হেদায়েত করো। এটি আজকের অনুষ্ঠানে আমরা আমাদের পেছনে আছেন, গাজীব আছেন, বাকি কথা তারাই বলবেন। খুব কষ্ট হয়, এত সব থেকে এত কষ্ট করে সাংবাদিক করার পরও অপবাদ দিতে হবে আপনাদেরকে, মিথ্যাচার করতে হবে। গণমাধ্যম সম্পর্কে একটি কথা বলে শেষ করব। গণমাধ্যম যখন দেশের স্বৈর শাসন থাকে, ফ্যাসিস্ট শাসন থাকে, গণমাধ্যম মুক্তভাবে কাজ করতে পারে না। বাস্তবতা আমাদের স্বীকার করতে হবে। গণমাধ্যমগুলোকে এতদিন সত্য বলতে পারে, এখন তো বলছি, কারণ গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসে সত্যটা আমাদের বলতে হবে, দোষ দিলে শুধু হবে না। তবে সাংবাদিক নামদারি, মালিক নামদারি অনেকেই ফেসিবাদের দূষণ হিসেবে কাজ করেছে, গণমাধ্যমকে নয়, ফেসিবাদের দূষণ থেকে চিহ্ন। তাদের ব্যাপারে আপনার ব্যবস্থা নিয়ে নিতে হবে, কিন্তু গণমাধ্যমকে দায়ী করবেন না। একটা টিভি আপনি বন্ধ করে দিলে, একটা পত্রিকা বন্ধ করলে, একটা জ্বালাই দিলে সব সাংবাদিকরা বেকার হয়ে যাবে সেখানে। আমার বন্ধুদের কাছে সবাই তো অধিকাংশ আমি চিনি, জানি, ফেসিবাদ থাকলে তো সেখানে কাজ করা যায় না। আপনি নিশ্চয়ই কয়েকদিন আগে আমাদের গোয়েন্দা সমাজকার একটা প্রোগ্রাম হয়েছিল, যারা ছিলেন সেখানে তারাও স্বীকার করেছে এতদিন ডিজিএফআই থেকে তাদেরকে নানাভাবে চাপ দিতে হতো। তারা এটা বলেছেন এখন থেকে আর কোনোদিন সেটা হবে না। এটা হল গণতন্ত্র। করেছে তো, যেখানে আইনাগর করেছে, যেখানে সাগরণীকে হত্যা করে, চুরিকে হত্যা করেছে, সেখানে মুক্তভাবে লেখার সত্যিকার পরিবেশও ছিল না। বাস্তবতা বুঝতে হবে, দোষ দিলে হবে না, বাস্তবতা বুঝতে হবে। আমি বলি তাদেরকে চিহ্নিত করুন যারা ফেসিবাদের দোষর, যারা উগ্রতা দেখেছে, যারা ছাত্র হত্যার পক্ষে কথা বলেছে, বলতে হয়েছে না, যারা বলেছে এদেরকে অতি উৎসাহী, তাদেরকে। আমরা একটা মুক্ত গণমাধ্যম চাই। আমরা চাই সাংবাদিকরা সত্যটা তুলে ধরবেন। ওই যে একটা পত্রিকায় যেরকম লিখেছে, হলুদ সাংবাদিকতা, হলুদ সাংবাদিকতা আমাদের ভাবমূর্তিকে নষ্ট করে, রাষ্ট্রের সবচেয়ে বড় ক্ষতিকারক। আপনি কোন রাজনৈতিক নেত্রী বুক খাচ্ছেন, আপনি চেপে দিলেন মদ খাচ্ছে, এর চেয়ে অসভ্যতা আর কি হতে পারে? আমরা কিন্তু ভুলে যাইনি, গোছাবেন না, আমরা ভুলে যাইনি। তারা ফেসিবাদের দূষণ হিসেবে কাজ করেছেন, হাসিনার সাথে তারা টুরে গিয়েছেন, তাকে উৎসাহিত করেছেন, হেসেছেন, পাশে বসে। আমরা কি জানি না? বাড়াবাড়ি করবেন না। ওই যে আমাদের শিক্ষা ভাই যেটা বলছেন, কাকের মাংস কাকা খায় না। আমরা তো যখন আপনাদের উপর হামলা হয়েছিল, আমরাই পাহারা দিয়েছিলাম, সেদিন ভুলে গিয়েছেন সেটা? এই সাংবাদিক সমাজকে দমিয়ে রাখতে পারবেন না। এই থেকে শত শত সাংবাদিক, হাজার সাংবাদিক নেমে আসবে, বাড়াবাড়ি করবেন, সাংবাদিকরাও করবে নয়। নোংরামি যা শেষ হয়ে গেছে, ফেসিবাদের পতন হয়েছে, নোংরামিও শেষ হয়ে গেছে। নোংরামি বন্ধ করতে হবে, সোজা সাপ্তাহ কথা, নোংরামি বন্ধ করতে হবে। হলুদ সাংবাদিক বন্ধ করতে আপনি কত বড় বীর আমাদের জানা আছেন। সবশেষে এটুকু বলি, সত্যটাকে লিখবেন সাংবাদিক আছে আমাদের অনুরোধ, সত্যটাকে, সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। এটাই সাংবাদিকদেরকে বলা হয় ওয়াচডগ, জাতির অতন্ত্র প্রহরী। আমাদের অতন্ত্র প্রহরী থাকতে হবে, ফেসিবাদের পক্ষ নয়, স্বৈরাচারের পক্ষ নয়, লুটেরাদের পক্ষে নয়, অসভ্যদের পক্ষে নয়, সভ্যতার পক্ষে থাকতে হবে। আমাদেরকে জাতির বিবেক বলা হয়। এরকম হলুদ সাংবাদিকতা করলে জাতির বিবেক তাদেরকে বলবেন কিভাবে? আমরা যেন আমাদের সম্মানটাকে কলুষিত না করি, উলণ্ঠিত না করি,
যারা অন্যায় করবে সবাই কথা নেবে। একটা পরিবেশ এসেছে, ইনশাআল্লাহ সেই গণতান্ত্রিক পরিবেশে আমরা সত্যটা শুরু করব এবং এটাকে আমরা শেষ পর্যন্ত নিয়ে যাব। লিখিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, সাংবাদিক সমাজের অবসংবাদিত নেতা, সাংবাদিকদের শীর্ষ নেতা, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব রুহুল আমিন গাজী, উপস্থিত রয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের। এই ফ্যাসিবাদের পতনের পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই সরকার গঠন করতে গিয়ে এদেশের সহস্রাধিক ছাত্র জনতা তাদের জীবনকে, তাদের রক্তকে এই রাজপথে লুটিয়ে বিলিয়ে দিয়েছে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন এই আন্দোলনকে সফল করবার জন্য 2 শতাধিক ছাত্র জনতা আজকে চিরতরের জন্য অন্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আপনারা জানেন 1.5 শতাধিক ছাত্র জনতা আজকে চিরতরের জন্য পঙ্গু হয়ে গিয়েছে। তাদের রক্তের উপর এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আজকে সেই সময় আপনাদের সামনে দাঁড়িয়ে যে কথাটি আমরা বলতে চাই, আজকের যে সমাবেশ, এই সমাবেশের প্রথম কথাটি হচ্ছে যে বক্তব্যগুলো শুনেছেন, আমি সেটাকে আগে একটু অ্যাড্রেস করতে চাই। আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন যে এই বিজয়ের পরে আমাদের কিছু কিছু সাংবাদিক বন্ধু যারা সাংবাদিক পরিচয় দেন, কাজটি যারা করছেন, আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হবে। যারা এই চরিত্র হননে নেমেছেন তাদেরকে আজকে খুঁজে বের করে তারা যদি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য হয়, সেখান থেকে তাদের সদস্যপদ বাতিল হবে। তারা যদি প্রেস ক্লাবের সদস্য হয়, আমি প্রেস ক্লাব ম্যানেজিং কমিটিকে অনুরোধ করব সেখান থেকেও তাদের সদস্যপদ বাতিল করতে হবে। প্রিয় বন্ধুগণ, আজকে যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনারা রিপোর্ট করবেন, যখন আমাদের ভাইদেরকে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে আপনারা রিপোর্ট করবেন, সেটা না করে আপনারা আমাদের ভাইদের চরিত্র হননের জন্য কেন নেমেছেন এটা আমরা জানতে চাই। এবং আমাদের ভাইদেরকে আমরা জানাতে চাই, আমার কাছে অনেকে প্রশ্ন করেছেন, তাদের উদ্দেশ্য বলতে চাই, এটা আমরা অচিরেই এই সত্য প্রকাশ করে আপনাদেরকে অবহিত করব। প্রিয় বন্ধুগণ, আমরা বলতে চাই যে যেই রক্তের উপর দিয়ে এই অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে, আজকের সমাবেশকে বলতে চাই, আপনারা ক্ষমতায় বসেছেন, আপনারা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য কাজ করছেন, গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে আনবার জন্য আপনারা কাজ করছেন। আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। এই আন্দোলনে, এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আজকে সারা বাংলাদেশে আমাদের 65 জন সাংবাদিক নিহত হয়েছে। সর্বশেষ এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, বৈষম্য বিরোধী আন্দোলনে 5 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। আমাদের 2 শতাধিক সাংবাদিক আহত হয়েছে। আমাদের, আপনারা জানেন, মেহেদী হাসান তার 2টি শিশুর সন্তান রেখে, 7 মাসের একটি সন্তান, 3 বছরের একটি সন্তান রেখে তাকে শহীদ করে দেওয়া হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন তাহির জামান প্রিয়কে হত্যা করা হয়েছে। তাহির জামান প্রিয় এবং মেহেদী হাসান সহ 5 জন সাংবাদিক, এবং এই সরকারের আমলে আরো 64 জন, আরো 59 জন সাংবাদিক, সর্বমোট 64 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। এই প্রত্যেকটি সাংবাদিকের বিচারের উদ্যোগ নিতে হবে। আপনারা মোহাম্মদ শহীদুল ইসলাম এখানে উপস্থিত আছেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত মহাসচিব, বাংলাদেশ সম্মানিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব জনাব কাদের গনি চৌধুরী, আছেন আমাদের নজরুল গবেষক, ঢাকা সাংবাদিকের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবি আব্দুল্লাহ সিকদার, ঢাকা সাংবাদিকের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, খুরশিদ আলম, সিএমওজের সভাপতি শাহনওয়াজ, ঢাকা রিপ্রেজেন্টেটিভ সাবেক সভাপতি মুসালিম নোয়ানি সহ আমাদের মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জ থেকে আসা বিভিন্ন সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাইরা, আমরা আশা করেছিলাম ফ্যাসিবাদ বিদায় নেওয়ার পরে আমাদের আর কোন, কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে আমাদের মাঠে নামতে হচ্ছে কি নিয়ে? সাগরিনী হত্যার বিচার নিয়ে। সাগরিনী হত্যার বিচার দাবি চাইতে হবে কেন? এটা নিয়ে এত তাল বাহানা কেন?
কেন আপনারা এখনো এর ব্যাপারে কোনো তদন্ত কমিটি গঠন করেন নাই? কেন কোনো পুলিশের ইনকোয়ারিতে এই ব্যবস্থা গ্রহণ করেন নাই? আমার বোধগম্য নয়। আমাদের 5 জন সাংবাদিককে হত্যা করা হলো এই সাম্প্রতিক আন্দোলনে, একজনও তাদের পরিবারের কেউ খোঁজ নিতে যান নাই। ব্যাপারটা কি? এবং শত শত সাংবাদিক আহত হলো, তাদেরও খোঁজ নিতে যান নাই। কারণটা জানতে চাই। আবার একদল সাংবাদিক বেরিয়েছে, তারে বঙ্গভবনে নিলাম না, এটাকে কেন্দ্র করে কুৎসারোচনা করার চেষ্টা করা হচ্ছে। বঙ্গভবনে যান না করছে কে? আপনারা ইউনিয়নের তালিকা কেমনে বঙ্গভবনে নিব? আর দাবি বা করেন কেমনে? না হলে লেখালেখি শুরু করে দেব, হুমকি দিয়েছে আমাকে। এই যে দুশ্চরিত্র, দুরাচার, এগুলি বন্ধ করেন। এগুলি আমরা চলতে দিব না। আপনি বারিন্দায় ওরে দেখান, হেরে দেখান, ভাবছেন পার পেয়ে দেবেন না, পার পাবেন না। পত্রিকা বগল নিয়ে ব্যাগে করে হাঁটেন, এখানে সেখানে বিলান, এগুলি আমরা দেখি। এটি চলবে না। প্রিয় সাথীরা, আমাদের মনে হচ্ছে আমাদের আন্দোলনকে আরো তীব্র থেকে তীব্র করতে হবে। সাংবাদিকদের সমস্ত প্রতিষ্ঠানে সাংবাদিকদের নিয়োগ দিতে হবে। সাংবাদিকদের কোনো প্রতিষ্ঠানে আমরা অন্য কোনো ভাড়া করা নিয়োগ মানব না। যতই চেষ্টা করেন, খাওয়ানো যাবে না। সুতরাং আজকে সংবাদ সংস্থা থেকে শুরু করে পিআইবি এবং বিভিন্ন জায়গায় যেটা আছে, শিল্পকলা সহ সব জায়গায় যেখানে যেখানে উপযুক্ত সাংবাদিক আছে, সেখানে তাদেরকে নিয়োগ দিতে হবে। বন্ধুগণ, আমরা আরেকটা কথা বলতে চাই। আপনারা কিছু সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করছেন। আমি ঘৃণা করে এটা প্রত্যাখ্যান করি। হত্যা মামলা দায়ের করতে হলে আপনাকে নিশ্চিত হতে হবে। শুধু একজনের নামে হত্যা মামলা দায়ের করে দেবেন, এটা আমি ঠিক মনে করি না। যার যেটুকু অপরাধ, সেটুকুর জন্য তার শাস্তি হওয়া উচিত। কিন্তু হত্যা মামলার মতো মামলা দায়ের করতে হলে আপনাকে যথাযথ এভিডেন্স সহ উপস্থাপন করেই সেই মামলা দায়ের করতে হবে। সেটা আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করি এই ধরনের ঘটনাকে। আমাদের সংগ্রাম ছিল বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। সদা বাধা বিপত্তির মধ্যে গত 15টি বছর আপনাদেরকে সাথে নিয়ে আমরা সংগ্রাম আন্দোলন করেছি। আজও আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে। বন্ধুগণ, আজও আমাদেরকে যারা স্বৈরাচারী সরকার বাংলাদেশ সংবাদ সংস্থা সহ বিভিন্ন জায়গায় বঞ্চিত করেছে, তাদের চাকরির জন্য আজও আপনাদেরকে বলতে হয়। কেন বলতে হবে? এটা দিয়ে দিবেন। বাড়াবাড়ি আমরা করতে চাই না, কিন্তু আমাদেরকেও একটা সীমার মধ্যে থাকতে দেন। বাংলাদেশের গণতন্ত্র নস্যাৎ করার জন্য দাবি দাওয়া নিয়ে যারা মাঠে আসতেছেন, তাদের সমস্যাটা আমরা বুঝি। ষড়যন্ত্র করে গণতন্ত্রকে নস্যাৎ করতে পারবেন না, ষড়যন্ত্র করে না। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে, সেই বাংলাদেশকে পরাজিত করার ক্ষমতা আপনার নেই। সুতরাং সমস্ত ষড়যন্ত্রকে বেরিয়ে আসুন, সোজা পথে চলেন। আমরা আপনাদের সাথে চলতে চাই। যদি সোজা পথে না চলেন, তবে তাই দায়িত্ব আপনাদেরকে বহন করতে হবে, আমরা করব না। আমি আবারও আগামী দিনের সংগ্রামী আন্দোলনে আপনাদেরকে সার্বিকভাবে সহায়তা করার জন্য অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে আজকের সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাই।